গল্পের শুরুটা হয় একটা ছোট্ট ফ্যামিলিকে দেখিয়ে। এই পরিবারের মা মাসিউন, তার ছেলে রহমান এবং তাদের ছোট্ট মেয়ে শাড়ি থাকে। যেহেতু তাদের বাবা নেই, তাই সংসারের সমস্ত চাপই এসে পড়ে মা মাসিউনের উপর। তার ছেলে রহমান অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু পরিবারের জন্য তেমন কিছুই করে না। এই কারণে তার মায়ের অনেক মন খারাপ হয়। একদিন ছোট্ট শাড়ি তার মায়ের কাছে যায় তাকে একটু হেল্প করার জন্য, কিন্তু তার মা তাকে একটুও পাত্তা দেয় না, কারণ সে তো কাজে অনেক ব্যস্ত। সে শাড়িকে বলে, তুমি যাও, তোমার ভাইয়ের সঙ্গে গিয়ে একটু সময় কাটাও। এরপর শাড়ি চলে যায় তার ভাই রহমানের কাছে, কিন্তু রুমে যাওয়ার পর সে ওখানে একটা ছায়ার মতো কি যেন দেখতে পায়, যেটা দেখে তো সে অনেক ভয় পাচ্ছিল। আর তখনই পেছন থেকে তার ভাই তার কাঁধে হাত রাখলে সে তো ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন রহমান তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শাড়ি বলে যে, আমি তোমার সঙ্গে একটু খেলা করতে এসেছি, আমার সঙ্গে একটু খেলো ভাইয়া। তখন রহমান বলে যে, আমার এখন সময় নেই, আমি তোমার সঙ্গে এখন খেলতে পারবো না, তুমি মায়ের সঙ্গে গিয়ে খেলা করো। তখন শাড়ি বলে যে, মাও তো কাজে ব্যস্ত, তাহলে আমি কি করব? তখন রহমান বলে, তাহলে একা একাই খেলা করো, আমাকে বিরক্ত করো না, আমার এখন একটা গেম কম্পিটিশন রয়েছে। এটা শুনেই পাশের রুম থেকে তার মা বলে ওঠে যে, রহমান এখনই শাড়ির সঙ্গে খেলা করো। রহমান তখন তার মার কাছে গিয়ে বলে যে, তুমি জানো যে এখন আমি একটা গেম কম্পিটিশনে বের হব। এটা শুনে তার মা প্রচন্ড রেগে যায় আর বলে যে, তুমি করছোটা কি? সামান্য তোমার বোনকে একটু সময় দিতে পারবে না? এক হাতে আমাকে সবটা সামলাতে হচ্ছে, তুমি তো বড় হয়ে গিয়েছো, এইটুকু যদি আমার কষ্ট না বোঝো তাহলে কে বুঝবে? এই পুরো ফ্যামিলিটা কিভাবে চলে এটা কি তুমি একটাবারও চিন্তা করে দেখেছো? তখন রহমান বলে যে, মা আমি চেষ্টা করছি কিছু করার জন্য। এই যে গেম কম্পিটিশনটা রয়েছে, ওখানে জিততে পারলে আমি বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবো। এটা শুনেই তার মা বলে যে, দেখো আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি এক্ষুনি গিয়ে তোমার বোনকে আগে সময় দেবে। তারা মা আর ছেলে যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল, তখন দরজার বাইরে থেকে শাড়ি এসব কথা শুনে অনেক মন খারাপ করে। এরপর রহমান তার বোনকে নিয়ে সেখানকার একটা পার্কে যায়। সেখানে আমরা তার দুজন ফ্রেন্ডকে দেখতে পাই, একজনের নাম শিলা আর একজনের নাম হলো রান্ডন। ওখানেই তারা তিনজন গেম খেলতে ব্যস্ত হয়ে যায়। ওই জায়গায় আরো কিছু বাচ্চারা ছিল। রহমান তার বোনকে বলে যে, তুমি ওদের সঙ্গে গিয়ে খেলা করো। এটা শুনে শাড়ি অনেক খুশি হয়। তাদের খেলাটা ছিল, সব বাচ্চারা যখন লুকিয়ে থাকবে তখন তাদেরকে খুঁজে বের করবে আদিল নামের এই ছেলেটি। আদিল এক এক করে সবাইকে খুঁজে পেলেও শাড়িকে কোথাও খুঁজে পায় না। আসলে শাড়ি তার ভাইয়ের পেছনে লুকিয়েছিল, কিন্তু তার ভাই তখন গেম খেলায় ব্যস্ত ছিল। আর শাড়ি বিরক্ত করায় সে কনসেন্ট্রেশন হারিয়ে ওই গেমে হেরেও যায়। এই কারণে রহমান তার বোনকে অনেক ধমক দেয়, যাতে শাড়ির আবার মন খারাপ হয়ে যায়। তাই সে একা একাই লুকাতে সামনে গিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এই বাড়িটা ছিল শুনশান আর ভাঙাচোরা একটা বাড়ি। আস্তে আস্তে সেই বাড়ির মধ্যে সে এগিয়ে যায়। এরপর ওই পার্কে একটা গার্ড আসে আর রহমানদের বলে, এখানে একটা মেয়ে আসছে আর এই জায়গাটা একটুও ভালো নয়, তাই তোমাদের এখন এখানে আড্ডা দেওয়া চলবে না। এদিকে আমরা সেই ঘরের মধ্যে দেখতে পাই শাড়ি কারো একজনের সঙ্গে কথা বলছে আর এখানে একটু লুকিয়ে থাকার পারমিশন চাচ্ছে। ঠিক তখনই আদিল নামের ছেলেটা রহমান আর তার ফ্রেন্ডদেরকে বলে যে, আমি তো অনেকক্ষণ যাবতই শাড়িকে খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। ঠিক ওই সময় তারা শাড়ির একটা চিৎকার শুনতে পায় আর মনে হচ্ছিল ওই বাড়িটা থেকে চিৎকারের আওয়াজ আসছে। সবাই মিলে যখন শাড়িকে খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে তারা সেই বাড়িটা পর্যন্ত চলে যায়, কিন্তু তারা সেই বাড়ির মধ্যে প্রবেশ করতে চাচ্ছিল না, কারণ বাড়িটা অনেকদিন যাবতই বন্ধ রয়েছে। তাই ওই বাড়ির মধ্যে যাওয়া তো শাড়ির প্রশ্নই ওঠে না। তাহলে শাড়ি গেলটা কোথায়? অন্যদিকে আমরা ঘরের মধ্যে দেখতে পাই, যখন শাড়ির চোখ খোলে তখন সে তার সামনে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি বলে যে, আমার নাম ওয়ান্ডা, আমি এই বাড়ির মালিক। মহিলাটি শাড়িকে বলে যে, তোমাকে দেখে আমার অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, তুমি আগে কিছু খেয়ে নাও। কিন্তু শাড়ি সেখানকার একটা খাবারও খেতে চাচ্ছিল না, কারণ তার পরিবার থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়েছে অপরিচিত কোনো ব্যক্তি খাবার দিলে সেটা যেন না খাওয়া হয়। ওই মহিলাটি তখন শাড়িকে বলে যে, আমি তো তোমার মায়ের মতোই, দেখো এখানে আরো বাচ্চারা রয়েছে, তারা সবাই খাচ্ছে, খাওয়া শেষ করে আমরা আবার লুকোচুরি খেলবো। আর এসব বলার পর শাড়ি তখন ওখান থেকে খাবার
নিয়ে খেতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো একটাও খাবার নয়, সবই জীবিত পোকামাকড়। কিন্তু শাড়ি এগুলোকে ভালো খাবার ভেবে খুব তৃপ্তি সহকারেই খাচ্ছিল। সেখানে থাকা বাচ্চাগুলোকেও দেখতে অনেকটা অদ্ভুত লাগছিল, তাদের চেহারা একদম ফ্যাকাশে ছিল। অন্যদিকে তো সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে। শাড়ির মা সহ সব প্রতিবেশীরা তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু শাড়িকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর এক এক করে সব আত্মীয়দের বাসায় ফোন করা শুরু করে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একদিকে কাজের এত প্রেসার, আর অন্যদিকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাসিউন যেন পুরো পাগলের মতো হয়ে যায়। সে রহমানের ওপর অনেক ক্ষেপে যায়, কারণ সে তার বোনকে সামান্য কিছুক্ষণের জন্য দেখে রাখতে পারেনি। অনেক বকাশোনার পর রহমান প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে তার বোনকে খুঁজে বের করবে। সেদিন রাত হয়ে যাবার কারণে রহমান এই সব নিয়ে চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে একটা অদ্ভুত স্বপ্নে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তাকাতেই সে দেখতে পায় দরজাটা আপনা আপনি খুলে গিয়েছে। একটা অদ্ভুত শব্দ চারদিক থেকে ভেসে আসছে। তখন সে হঠাৎ করে জানালার পাশে শাড়িকে দেখতে পায়, কিন্তু হুট করে আবার গায়েব হয়ে যায়। এরপর তার মনে হতে শুরু করে তার আশেপাশে শাড়ির মতো কোনো একজন ঘুরছে, কিন্তু সেটা স্পষ্ট না। এরপর সে আবারও দেখতে পায় জানালার কাছে শাড়ি দাঁড়িয়ে আছে। সে যখন শাড়ির দিকে এগিয়ে যায় তখন দেখতে পায় শাড়ি তার হাত দিয়ে কিছু একটা ইশারা করছিল। সে যখন তার হাতটা ধরতে যাবে তখনই শাড়ি খুব ভয়ঙ্কর ভাবে রহমানের দিকে তাকায়। শাড়ির চোখ পুরোপুরি একদম সাদা বর্ণের মতো হয়ে গিয়েছে। সে তখন বলছিল, এখন আর তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই, আমি আমার খেলার সঙ্গী পেয়ে গিয়েছি। এটা বলেই সে ওখান থেকে আবারও উধাও হয়ে যায়। রহমানের এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগে। আজ তার বোনকে সময় না দেওয়ার কারণে সে এরকম উধাও হয়ে গেল। অন্যদিকে শিলা যখন ব্রাশ করছিল তখন তার মা তাকে ডাক দেয়। সে রুমে গিয়ে দেখতে পায় তার মা খাটের উল্টো দিক ফিরে বসে আছেন। সে তখন ভাবছিল হয়তো রহমানের বোন শাড়ি কিভাবে হারিয়ে গিয়েছে এই ঘটনা সে তার কাছ থেকে শুনতে চাচ্ছে। সে তখন বলে যে মা, বিশ্বাস করো, আমি জানি না কিভাবে হারিয়ে গেছে, তবে শাড়ি হারিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ওখানে বসে খেলছিল। এটা শুনে তার মা বলে ওঠে যে এটা কোনো খেলার মাঠ নয়, ওখানে একটা বাড়ি আছে। ওই বাড়িটা দেখে সবারই মনে হতে পারে ওটা পরিত্যক্ত, কিন্তু ওখানে কিছু থাকে। ঠিক তখনই দরজায় কেউ একজন এসে নক করে। শিলা গিয়ে দরজা খুলে দেখে তার বাবা এসেছে। ঠিক ওই সময় তার মা ওখানে চলে আসে তাকে খেতে ডাকার জন্য। তার মাকে ওখানে দেখে তো শিলা অনেক অবাক হয়ে যায়। তাহলে সে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল? শিলা এর পর যখন পেছনে তাকায় সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ওখানে কেউ ছিল না। এরপর সকাল হলে আমরা দেখতে পাই রহমান স্কুলে যাওয়ার সময় তার মায়ের সঙ্গে কথা বলতে গেলে তার মা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আসলে তার মা শাড়িকে নিয়ে প্রচন্ড চিন্তিত ছিল। সে রহমানকে বলে যে তুমি যেভাবেই হোক আমার মেয়েকে ফিরিয়ে আনো, আর না হলে আমি বাঁচতে পারবো না। রহমান যে কি করবে কিচ্ছু ভেবে উঠতে পারছিল না। এরপর রহমান যখন কম্পিউটার ক্লাসে ছিল তখন সে ভাবছিল যে কালকে রাতে যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে সেটা কিন্তু অনেকটা অদ্ভুত। তার মনে হতে শুরু করে নিশ্চয়ই তার বোন শাড়িকে অতি প্রাকৃতিক কিছু মানে জিন বা শয়তানে নিয়ে গেছে। তাই সে ওটা নিয়ে তখনই গুগলে রিসার্চ করতে শুরু করে যে কিভাবে কোনো জিন বা শয়তান ছোট বাচ্চাদেরকে তাদের সাথে করে নিয়ে যায়। এরপরে সেখানে সে একটা শয়তানের কথা জানতে পারে, যেখানে একটা ছবিতে সে বিভৎস এক শয়তানকে দেখতে পায় যে কিনা রাত হলে ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় তার দুনিয়ায়। কিন্তু আজব ব্যাপার হলো হঠাৎ করে ওই ছবিতে থাকা ছোট বাচ্চাটার মুখ রহমানের দিকে ঘুরে যায়। রহমান তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর আর একটু পড়তেই সে জানতে পারে যে এটা এমন একটা শয়তান যেটা সূর্য ডোবার সময় বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তারা তিন বন্ধু আবারও একসাথে হয়েছে, আর রহমান তার সঙ্গে ঘটা ভৌতিক ঘটনাগুলো তাদেরকে খুলে বলছে। তখন শিলা বলে যে আমার সঙ্গে কালকে একটা ভৌতিক ঘটনা ঘটেছে। তখন রান্ডন তাদেরকে বলে যে তাহলে এটা ওই গম্বেলেরই কাজ। সে আরো বলে যে এটা হলো এমন এক ধরনের শয়তান যেসব বাচ্চাদের পরিবার থেকে ভালোবাসা পায় না, সব সময় একা একা থাকে, তাদেরকে শয়তানটি হান্ট করে তাদের দুনিয়ায় নিয়ে যায়। এটা শুনেই তো রহমান রেগে যায়। তখন রেন্ডন তাকে বলে যে রাগ করে কোনো লাভ নেই, তুমিও তো তোমার বোনকে ইগনোর করতে। এই শয়তানটা বাচ্চাদেরকে নিয়ে 3 দিন তার সঙ্গে খুব ভালোভাবেই খেলায় রাখে, খেলাধুলা করে খাওয়ায়, কিন্তু 3 দিন পর সেই বাচ্চাদেরকে নির্মম ভাবে মেরে ফেলে। তাই আমাদের যদি শাড়িকে বাঁচাতে হয় তাহলে 3 দিনের মধ্যে কিছু একটা করতে হবে। আসলে এই শয়তান তাকে বিশেষ করে ইন্দোনেশিয়ার মানুষকে বিশ্বাস করে। তো এরপর সেই 3 বন্ধু নিজেদেরকে তৈরি করতে শুরু করে ওই বাড়িতে যাওয়ার জন্য যেখান থেকে শাড়ি উধাও হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই আদিল নামে সেই ছোট্ট ছেলেটি
শাড়িকে খুঁজতে খুঁজতে সেই পরিত্যক্ত বাড়ির সামনে চলে আসে। সে যখন ওই বাড়ির জানালা দিয়ে ভেতরে উঁকি মারে তখন দেখতে পায় যে শাড়ি সেখানে বসে খাচ্ছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো শাড়ি কাঁচা মাছ খাচ্ছিল আর তার সামনে বসে আছে ভয়ঙ্কর একজন, যেটা দেখে আদিল তো চিৎকার করতে করতে দৌড় দেয়। আর তখন সামনে চলে আসে রহমান। তারা আদিলকে দেখে বলে, তুমি এভাবে চিৎকার কেন করছো? আদিল তখন বলে যে এই বাড়ির মধ্যে শাড়ি আছে আর তার সঙ্গে রয়েছে ভয়ঙ্কর দেখতে একটা জিন। রহমান তখন বলে যে তুমি ভেতরে চলে যাও, আমরা গিয়ে দেখছি কি হয়েছে। কিন্তু আদিল বলে যে না, আমিও তোমাদের সঙ্গে যাব। সে কোনোভাবেই একা এখান থেকে যাবে না। এটা শুনে রহমান বলে, ঠিক আছে, তোমাকে আমি আমাদের সঙ্গে নেব, কিন্তু তুমি আমার হাত ছেড়ে কোথাও যাবে না। এরপর তারা সবাই ওই ঘরের মধ্যে প্রবেশ করে আর ভেতরে গিয়ে দেখতে পায় পুরো বাড়িটাই ডালপালা দিয়ে ভরে গিয়েছে। দেখে মনে হচ্ছিল যে যুগ যুগ ধরে কেউ এখানে প্রবেশ করেনি। আরো ভেতরে প্রবেশ করার সময় হঠাৎ করে দরজাটা লেগে যায়। তাই একটু সামনে গিয়ে দেখতে পায় তাদের সামনে কেউ একজন লম্বা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তারা তো ভয়ে ভয়ে সামনে যায় আর এরপর রহমান সাহস নিয়ে কাপড়টা সরাতে দেখতে পায় ওখানে কিছুই নেই। তাদের স্পষ্ট মনে পড়ে যে একটা সুরের মতো কিছু ওখানে ছিল। হঠাৎ করে আদিল শাড়িকে অন্য একটা রুমে যেতে দেখে। সেও তখন তার পিছু করা শুরু করে। রহমানও তখন আদিলের পেছন পেছন যায় আর সেখানে গিয়ে কিছু ছবি দেখতে পায়। এখানে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই। এটা হলো ওয়ান্ডা। এই মহিলাকে কিন্তু আমরা শাড়ির সঙ্গে ঘটনার প্রথমেই দেখতে পেয়েছি আর এই মহিলা এই বাড়িতেই থাকে। এদিকে রহমান দৌড়ে গিয়ে উপরে এসে দেখতে পায় শাড়ি সামনের দিকে চলে যাচ্ছে। তখন সেখানে আদিল চলে আসে। এদিকে শিলা এসে খাবার টেবিলে দেখতে পায় সমস্ত পোকামাকড় দিয়ে ভর্তি। এদিকে আবার রেন্ডন দেখতে পায় যে তার সামনে দিয়ে শাড়ি অন্য একটা রুমে ঢুকছে। সে লাইট নিয়ে ভয়ে ভয়ে ওই রুমের দিকে যায়, কিন্তু তখন সেই শয়তান আবারও রুমের দরজাটা লাগিয়ে দেয়। রেন্ডন অনেক চেষ্টা করছিল দরজাটা খুলে বাইরে বের হবার। এদিকে শিলা যখন দরজার সামনে যায় জানালা দিয়ে এসে ভেতরে কাউকে দেখতে পায় না, অথচ ভেতরে তো রেন্ডন ভয়ে চিৎকার করছিল। ওই রুমে যখন একটা আলমিরাতে শব্দ হচ্ছিল, রেন্ডন ভয়ে ভয়ে সামনে যেতেই আলমিরাটা হঠাৎ করেই খুলে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর জিন, যেটা দেখে তো রেন্ডন সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে শিলা যখন বাইরে ছিল তখন তার পেছন থেকে কোন একটা শব্দ আসে। সে লাইট মেরে দেখতে পায় যে একটা ভয়ঙ্কর বাচ্চা সোফার পেছনে লুকিয়ে আছে। সে লাইট মেরে তাকে দেখতে পায়, কিন্তু সে সামনে যেতে উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে অনেক লম্বা হতে শুরু করে। কিন্তু স্বাভাবিকভাবে কোনো বাচ্চারই এত লম্বা হওয়ার কথা না। দৌড়ে গিয়ে বাড়ির দরজা খোলার চেষ্টা করে সে। তখন শিলার পিছনে আমরা একটা লম্বা ভয়ঙ্কর হাত দেখতে পাই। এদিকে উপরের তলাতে তো আদিল আর রহমান তারা দুজন মিলে শাড়িকে খুঁজছিল। রহমান সেখানে একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে কোনো একটা বাচ্চা লিখেছিল যে সে তার মাকে অনেক ভালোবাসে, তার মাকে তার বাবা অনেক মারে। সে চেষ্টা করে তার মাকে বাঁচাতে, কিন্তু তাকেই উল্টো তার বাবা অনেক মারে। এই লেখাটা দেখে আদিল বলতে থাকে যে আমাকেও তো আমার বাবা অনেক মারে। এটা বলেই সে গেঞ্জি উঁচু করে তার ক্ষতটি রহমানকে দেখায়। এগুলো দেখে তো রহমানের অনেক খারাপ লাগে। ঠিক তখনই উপরের ছাদ ভেঙে কিছু কাঠ নিচে পড়ে যায় আর তারা দুজনেই আলাদা হয়ে যায়। তখনই পাশের দরজা থেকে কোনো একটা শয়তানের শক্তি আদিলকে টেনে নিয়ে যেতে শুরু করে। রহমান যখন ওই রুমে যায় তখন দেখতে পায় রুমের ভেতরে কেউ নেই। তাহলে আদিলকে কোথায় নিয়ে গেল? তখনই আবার বাইরে থেকে সে তার বোন শাড়ির শব্দ পায়। সেখানে গিয়ে সে দরজার ওই পাশে তার মা আর বোনকে দেখতে পায়। তার মা তার দিকে তাকিয়ে আজব ভাবে হাসছিল। তখন রহমান বুঝতে পারে যে এটা শয়তানের কোনো খেলা, এটা কোনোভাবেই তার মা হতে পারে না। সে তার বোনকে বলে, এটা আমাদের মা না, তুমি চলে আসো আমার কাছে। তখনই আমরা দেখতে পাই তার মা ওয়ান্ডা মানে সেই শয়তানের রূপ ধরে আর তার বোনের তাকানো প্রচন্ড লেভেলের ভয়ঙ্কর ছিল। ঠিক তখনই শাড়ি ওয়ান্ডার একটা আঙুল ভেঙে খেতে শুরু করে আর সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ হয়ে যায়। রহমান অনেক চেষ্টা করে দরজাটি খুলতে, কিন্তু সে পারে না। এদিকে নিচে রেন্ডনের জ্ঞান ফিরে আসে আর উঠে তাড়াতাড়ি দেখতে পায় তার সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বাচ্চারা। ওই বাচ্চারা তখন তার দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে শিলা আবার দেখতে পায় বাইরে একটা ফুডকার্ট নিয়ে কেউ একজন যাচ্ছে। সে তখন অনেক চেষ্টা করে ভেতর থেকে সাহায্য চাওয়ার জন্য। ওই লোকটা তখন হালকা শব্দ পায়, কিন্তু বাইরে জানালা দিয়ে কিছু দেখতে না পাওয়ার কারণে সেখান থেকে চলে যায়। এদিকে রেন্ডনের সামনে তো ছিল ওই ভয়ঙ্কর বাচ্চাগুলো। সেটা কোনো রকমে ওই ঘর থেকে বেরিয়ে শিলার কাছে চলে আসে। সে কান্না করতে করতে তাকে বলে যে এই বাড়িটা খুবই ভয়ঙ্কর,
ভয়ঙ্কর। অন্যদিকে উপরের তলায় একটা ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। সেই আওয়াজ শুনে ওদিকে গিয়ে রহমান দেখতে পায় যে সেই শয়তানটা মানে ওই কম্বলকে, ওই ভয়ঙ্কর জিনিসটা তাদেরকে নিয়ে হাঁটছিল। তাকে দাঁড় করিয়ে মুখ সহ পুরো বডি ছিঁড়ে আদিলকে পুরোটা গিলে ফেলার চেষ্টা করছে। আদিল তো এখানে পুরোপুরি দুই ভাগ হয়ে গিয়েছে, আর এটা চোখের সামনে দেখে তো কোনোভাবেই সহ্য করতে পারছিল না রহমান। সে তখন দৌড়ে বাড়ির বাইরে চলে যায়, আর পেছনে তাকাতেই দেখতে পায় ওই শয়তান জিনটা তার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। তখন শিলা আর রেন্ডন সেখানে চলে আসে। রহমান তখন কান্না করতে করতে বলে যে ওই ভয়ঙ্কর শয়তানটা তাদেরকে খেয়ে ফেলছে। তার সঙ্গে শাড়িকেও সে দেখতে পেয়েছিল, কিন্তু শাড়ি কোনোভাবেই তার কাছে আসে না। এসব শুনে তাদের সবারই খুব খারাপ লাগছিল। যাই হয়ে যাক না কেন, এখন তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা শাড়িকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরবে। তখনই সামনে দিয়ে রেন্ডন শাড়িকে যেতে দেখতে পায়, কিন্তু পরক্ষণে একটা কালো কাপড় উড়তে উড়তে তাদের সামনে এসে পড়ে, আর ওখান থেকে বের হয়ে আসে শয়তান ওয়ান্ডা, সেই সঙ্গে ভয়ঙ্কর বাচ্চাগুলো। রহমান তাকে তখন বলছিল তুই দ্রুত আমার বোনকে ফেরত দিবি। তখন ওয়ান্ডা শাড়িকে সামনে আনে। সেখানে শাড়ি রহমানকে বলে যে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এমনকি সে আরো বলে আমি আমার নতুন মা পেয়ে গিয়েছি, পরিবার পেয়েছি যারা আমাকে খুব ভালোবাসে, এটাই এখন থেকে আমার পরিবার। এসব শুনে রহমান বলছিল যে এই শয়তানটি শাড়ির সামনে ভালো সেজে আছে, তাকে পুরোপুরি বশ করে ফেলেছে, এই জন্যই শাড়ি কোনোভাবেই চিনতে পারছে না কাউকে। রহমান তখন বলে যে তোর সাহস থাকলে তুই আসল রূপে ফিরে আয়। তখনই আমরা দেখতে পারি ওয়ান্ডা ভয়ঙ্কর রূপে তাদের সামনে আসে, আর এটা দেখে তারা অনেক ভয় পেলেও রহমান তাকে মারতে চায়, কিন্তু কোনোভাবে তাকে মারতে পারে না। তখন রেন্ডন একটা লোহার টুকরো নিয়ে শয়তানের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু আজব ব্যাপার হলো ওখান থেকে রক্তগুলো বের হয়ে জমাট বেঁধে সোজা রেন্ডনের মুখের ভেতরে চলে যায়, যার কারণে রেন্ডন তো সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। রহমানকে তো সেই শয়তানটা গলা ধরে অনেক জোরে চাপ দেয়। রহমানের নিঃশ্বাস যখন একদম বন্ধ হয়ে যাবে তখন সে কোনো রকমে ওই শয়তানটাকে বলে যে তুমি এসব কেন করছো। এটা বলার সঙ্গে সঙ্গে ওই শয়তানটা রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর রহমান যখন অজ্ঞান হয়ে পড়ে তখন সে একটা ভিশন দেখতে পায়, মানে ওই শয়তানের এরকমটা করার কারণ কি, এর পেছনের আসল রহস্যটা কি। তবে সে ভিশন দেখে কি জানতে পারে তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর দেখা যায় রহমানের যখন জ্ঞান ফিরে আসে ততক্ষণে ওই শয়তানের জিহ্বা অনেক বড় হয়ে গিয়েছে, আর ওই জিহ্বাটাই তাদের সবাইকে খুঁজে চলছে। এরপর ওই জিহ্বাটা শিলার পা ধরে পেঁচিয়ে তাকে নিয়ে যেতে চায় তারই সঙ্গে। রহমান আর রেন্ডন কোনো মতে শিলাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখন রহমান অনেক কষ্ট পেয়ে শাড়িকে বলতে শুরু করে যে প্লিজ বোন তুই ফিরে আয়, তোকে আমরা অনেক ভালোবাসি, মাও তোকে অনেক ভালোবাসে, আমরা যে তোকে কতটা ভালোবাসি এটা তুই বুঝতে পারছিস না। অন্যদিকে আমরা দেখতে পাই শাড়ির মা মাসিউন শাড়ির ছবি দেখে অঝরে কাঁদছিল। ঠিক তখনই আমরা ওই ভয়ঙ্কর শয়তানের মাঝখানে একটা পরিবর্তন দেখতে পাই। শয়তানটি রহমানের কথা শুনে বমি করতে চাইছিল। ঠিক তখনই ওই শয়তানটা দুই ভাগে ভাগ হয়ে যায়, আর শাড়িকে তার ভেতর থেকে বের করে দেয়, শিলাকেও ছেড়ে দেয়। তখন রহমান, রেন্ডন আর শিলা বুঝতে পারে যে আসল বিষয়টা কি। রহমান যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন সে দেখতে পেয়েছিল এই বাড়ির আসল অতীতটা। এই বাড়িতে আগে একটা পরিবার থাকতো যেখানে ওয়ান্ডা তার হাজবেন্ড এবং বাচ্চাদের নিয়ে বেশ সুখী ছিল। ওয়ান্ডার 3টা বাচ্চা ছিল, আর এরপরে 4 নাম্বার বাচ্চা হতে চলেছে। কিন্তু এই 4 নাম্বার বাচ্চাটাকে নিয়েই যত সমস্যা। ওয়ান্ডার হাজবেন্ড এটা কোনোভাবেই মানতে পারছে না। তার হাজবেন্ড সন্দেহ করছিল যে এই বাচ্চা কোনোভাবেই তার নয়, তাই সে ওয়ান্ডাকে মারতে থাকে। ওয়ান্ডার ছেলে তখন তার বাবাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে তার হাজবেন্ডের সন্দেহ এতটা বেশি হয়ে গিয়েছিল যে গরম চা ওয়ান্ডার মুখে ঢেলে দেয়। এতে করে ওয়ান্ডার মুখ তখন সঙ্গে সঙ্গে পুরোটা ঝলসে যায়। আর এত অপমান সহ্য করতে না পেরে ওয়ান্ডা এসে নিজেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার সন্তানদেরকে মেরে ফেলে। এরপর সে নিজেই ওই খাবার খেয়ে সেখানে আত্মহত্যা করে। আর ভয়ঙ্কর এই মুহূর্তে ওয়ান্ডা তার চোখের সামনে ওই কম্বলকে দেখতে পায়, যেটা তখন ওয়ান্ডার শরীরে প্রবেশ করতে চাইছিল। আর মৃত্যুর আগে সত্যি সত্যি ওয়ান্ডার শরীরে শয়তানটা স্থাপিত হয়েছে। ওয়ান্ডার শরীরে ওই শয়তানটা প্রবেশ
করার ফলে এই বাড়িতে এতদিন যাবৎ এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আর মূলত এই শয়তানের মাঝে ওয়ান্ডার কোমল হৃদয় এখনো বেঁচে থাকার কারণে শাড়ির প্রতি তার ভাইয়ের ভালোবাসা দেখে শাড়িকে সে ছেড়ে দিয়েছে। এরপর তারা যখন ওখান থেকে বের হয়ে আসে তখন সেই ভয়ঙ্কর অবয়বটা গায়েব হয়ে যায়। তারা সবাই ঠিকঠাক ভাবে বাড়িতে পৌঁছায়। তাদের গ্রামের মানুষও অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই সবকিছুর মধ্যে মারা যায় ওই নিষ্পাপ আদিল ছেলেটি, কারণ আদিলকে এখনো পর্যন্ত কেউ খুঁজতেও আসেনি। তার মানে সত্যি সত্যি তাকে ভালোবাসার কেউ নেই। এরপর এই ঘটনার একদম শেষে আমরা দেখতে পাই যে শাড়ি তার ভাইকে আবারও একদিন বলছিল তার সঙ্গে খেলতে, আর সে তার ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলতে চাইছিল। এই খেলাটার কথা শুনেই তো রহমান একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এখন সে চায় না আর কোনোভাবেই তার বোনের মনে কষ্ট দিতে, তাই সে তার বোনের কথায় রাজি হয়ে যায়। শাড়ি যখন লুকিয়ে পড়ে রহমান তাকে খুঁজতে গেলে তখন দেখতে পায় যে তাদের ফ্রিজটা খোলা আর নিচে মুরগির কাঁচা মাংস পড়ে আছে। ফ্রিজের পেছনে তাকাতেই রহমান দেখতে পায় যে সেখানে বসে কাঁচা মাংস খাচ্ছে, আর তার চোখটাও ধীরে ধীরে সাদা বর্ণের হতে শুরু করেছে। মানে ঘটনা এখানে শেষ হলেও ওই বিভৎস শয়তানটা মানে ওই গোম্বেল এত সহজে শাড়িকে ছাড়বে না। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই ভয়ঙ্কর গল্পটা।